হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সকলকে। আমরা মাধ্যমিক সালের কোশ্চেন সলভ করছিলাম। 2024, 23, 22, 20, 19, 18 সালের মাধ্যমিক গণিত প্রশ্নের সলিউশন করা হয়ে গেছে। আমাদের চ্যানেলের প্লেলিস্টে আছে সমস্ত সলিউশন, ওখান থেকে দেখে নিতে পারবে। ক্লাস 9 থেকে ক্লাস 12 এর ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টারের সলিউশন করা আছে, চ্যাপ্টার ওয়াইজ প্লেলিস্টে রাখা আছে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। 2025 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিত্ত সলভ করা আছে, সেগুলো আমাদের চ্যানেলের প্লেলিস্টে আছে। ঠিক আছে, এবার আজকে আমরা 2017 সালের মাধ্যমিক গণিত প্রশ্নের সলভ করব। 2017 সালের মাধ্যমিক গণিত প্রশ্নের সলভ। এর আগে 18, 19, 20, 22, 23, 24 প্রত্যেকটা সালের গণিত প্রশ্নের সলিউশন করা আছে। তো শুরু করছি। দেখো আজকের ক্লাস। আজকের ক্লাসে 2017 সালের মাধ্যমিক গণিত প্রশ্নের প্রথম প্রশ্ন, যেটা বলেছে একের দাগের নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতি ক্ষেত্রে সঠিক উত্তর নির্বাচন করো। একের দাগের একের দাগের একের বলা আছে, কোন আসল ও তার বার্ষিক সবৃদ্ধিমূলের অনুপাত 25:28 হলে সুদের হার কত? তাহলে আসল আর সবৃদ্ধিমূলের অনুপাত 25:28। তাহলে আমরা আসল ধরে নিচ্ছি 25x এত টাকা, আর সবৃদ্ধিমূল মানে সুদ আসলে 28x। তাহলে সুদ কত হয়ে যাচ্ছে? সুদ আসল থেকে আসল বিয়োগ করলেই হবে, এত মাইনাস 25x, সুদ হয়ে যাচ্ছে 3x। ঠিক আছে, কত বলেছে? 1 বছরের, তাই তো? বার্ষিক মানে 1 বছরের। তাহলে এই টাকাটার PRT বাই 100 করে 1 বছরের সুদটা বের করে নিতে পারবো, সেটা এর সঙ্গে সমান হবে। তাহলে 25x p, সুদের হার মনে করো r, t মানে 1 বছর, 1 বছর বলে দিয়েছে, PRT বাই 100 ইজ ইকুয়াল টু, এটা সূত্র বেরোলো, আবার সেই সূত্র এখানে বলে দিয়েছে এতটা সুদ। দুটো নিশ্চয়ই সমান হবে। তাহলে এটা হলে কি হচ্ছে দেখো, এই x কেটে যাচ্ছে, 4 25 100, তাহলে r ইজ ইকুয়াল টু 3 4 12 চলে আসছে। r ইজ ইকুয়াল টু 3 4 12। ঠিক আছে, তাহলে সুদের হার হয়ে যাচ্ছে 12%। তাহলে একের দাগের একেরটা অপশন বি তে আছে 12%, একের দাগের একেরটা অপশন বি 12%। দুইয়েরটা দেখো, একের দাগের একের দাগে 2 এর বলেছে, কোন শর্তে ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ শূন্য হবে। এই যে সমীকরণ আছে ax² প্লাস bx প্লাস c, কোন শর্তে এই সমীকরণের একটি বীজ শূন্য হবে? এই সমীকরণের একটি বীজ শূন্য হওয়ার জন্য দেখো, এই ধ্রুবক পদটা যদি না থাকে, এইটা এ যদি না থাকে, তখন এটা দ্বিঘাত সমীকরণ হবে না, একঘাত সমীকরণ হবে। কিন্তু যদি ধ্রুবক পদ না থাকে, তখন কি হয়ে যাচ্ছে? ধ্রুবক পদ যদি 0 হয়ে যায়, c ইজ ইকুয়াল টু 0। এটা তোমরা প্র্যাকটিস করলে দেখেই বুঝতে পারবে। c ইজ ইকুয়াল টু 0 হলে এখানে x কমন যাচ্ছে, তাহলে ax প্লাস b ইজ ইকুয়াল টু 0 হচ্ছে। তাহলে x এর একটা মান 0 আর একটা মান হয়ে যাচ্ছে ax প্লাস b ইজ ইকুয়াল টু 0 ইজ ইকুয়াল টু x ইজ ইকুয়াল টু মাইনাস b বাই a একটা হয়ে যাচ্ছে। তাহলে x ইজ ইকুয়াল টু 0 আসছে, একটা বীজ শূন্য। কোন শর্তে? c ইজ ইকুয়াল টু যদি 0 হয়ে যায়, c ইজ ইকুয়াল টু 0 হলে এই সমীকরণের একটি বীজ শূন্য হবে। ঠিক আছে, তাহলে কোন অপশনে আছে এটা? অপশন সি তে আছে, c ইজ ইকুয়াল টু 0। অপশন সি তে আছে c ইজ ইকুয়াল টু 0 এই শর্তে। তিনেরটা দেখো, তিনেরটা কি বলছে দেখি। তিনের অঙ্ক বলে দেওয়া আছে, দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ বা ছেদ না করলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শক সংখ্যা, মানে সরল কি তির্যক কিছু বলেনি, ছেদ বা স্পর্শ না করলে। মনে করো এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত, এটা ছেদও করলো না, স্পর্শ করলো না। স্পর্শ কোনটা? এইটা হচ্ছে স্পর্শ, এটা স্পর্শ। ঠিক আছে, ছেদ কোনটা? এটা হচ্ছে ছেদ। ঠিক আছে, ছেদ। আচ্ছা, আর এটা বহিঃস্পর্শ, এটা অন্তঃস্থভাবে স্পর্শ হচ্ছে এইরকম, অন্তঃস্থভাবে স্পর্শ এইরকম। ঠিক আছে, আচ্ছা, এইটা যদি হয়, তাহলে এই বৃত্তের, দুটো বৃত্তের সাধারণ স্পর্শক, এই একটা স্পর্শক, এই একটা স্পর্শক, দুটো সরল সাধারণ স্পর্শক, এই একটা স্পর্শক, তির্যক সাধারণ স্পর্শক, আর একটা তির্যক সাধারণ স্পর্শক হচ্ছে এইটা। যে স্পর্শকের দুপাশে দুটো বৃত্ত থাকে তাকে বলা হয় তির্যক সাধারণ স্পর্শক। যে স্পর্শকের একই দিকে দুটো বৃত্ত থাকে তাকে বলা হয় সরল সাধারণ স্পর্শক। এই যে স্পর্শকটা, এই স্পর্শকটার একই দিকে দুটো বৃত্তই ওপর দিকে, তাহলে এইটা একটা সরল সাধারণ স্পর্শক। এইটার দুটো বৃত্ত, এই স্পর্শকটা দুটো বৃত্ত নিচের দিকে, তাহলে এইটাও একটা সরল সাধারণ স্পর্শক। এই দুটো সরল সাধারণ, আর এই স্পর্শক দুটো কোনাকুনি যে আছে, এদের দুটো বৃত্ত দুদিকে, এরা তির্যক সাধারণ স্পর্শক। তাহলে দুটো সরল, দুটো তির্যক, মোট সাধারণ স্পর্শক 4টি হয়ে যাচ্ছে, 4টি সাধারণ স্পর্শক। কোন অপশনে আছে? অপশন ডি তে আছে 4টি।
অপশন ডি 4টি। চারেরটা দেখো, 4 বলে দিচ্ছে sin θ = cos θ হলে 2 θ মান হবে। দেখো sin θ = cos θ অনেকভাবে করা যাবে। এটা যদি আমরা cosটা এদিকে নিয়ে চলে আসি, ভাগ হয়ে যাচ্ছে sin বাই cos = 1, কোনাকুনি গুণ করলে ম্যাচ করবে, তাহলে tan θ = 1, tan কত মান 1, tan θ = tan 45 ডিগ্রি, তাহলে θ = 45 ডিগ্রি, 2 θ মান একে 2 দিয়ে গুণ করলে 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। এটা একটা প্রসেস। এই যে কোনো এই দুটোর মধ্যে একটাকে যদি ঘোরাও তাহলে কি হবে, এই যে sin θ এটা হয়ে যাচ্ছে sin 90 মাইনাস θ, তাহলে এখানে হয়ে যাচ্ছে θ = 90 মাইনাস θ, বা দুটোকেই যদি কষে রাখতে এই সাইনটাকে যদি ঘোরাতে তাও হতো একই ব্যাপার। এবার এই থিটাটা এদিকে এলে θ প্লাস θ = 90 ডিগ্রি, তাহলে 2 θ মান এসে যাচ্ছে 90 ডিগ্রি। এইভাবে করতে পারো, এটা সহজে হচ্ছে। ঠিক আছে, 2 θ = 90 ডিগ্রি আসছে, তাহলে 2 θ মান 90 ডিগ্রি, অপশন ডি। এটা অপশন ডি উত্তর। ঠিক আছে, পরপর দুটো অপশন ডি উত্তর হয়ে গেল। অপশন ডি 90 ডিগ্রি। 5এরটা দেখো, 5এর অঙ্ক কি বলেছে, একটি শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ হলে শঙ্কুর আয়তনের পূর্বের আয়তনের কত হবে। শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আমরা মনে করছি r একক এবং উচ্চতা h একক প্রথমে ধরে নিচ্ছি। ভূমির ব্যাসার্ধ যদি r একক আর উচ্চতা h একক ধরে নিচ্ছি, শঙ্কুর আয়তন 1/3 পাই r²h, এত ঘন একক। এবার মনে করো ভূমির ব্যাসার্ধটা দ্বিগুণ হয়ে গেল, 2r একক হলো, আর উচ্চতাও দ্বিগুণ হয়ে গেল, 2h একক হলো, তখন আয়তন 1/3 পাই r² মানে 2r তার স্কোয়ার ইন্টু h মানে 2h, এত ঘন একক, = 1/3 পাই 4r² ইন্টু 2h ঘন একক। তাহলে 4 দুগুণে 8, 8/3 পাই r²h ঘন একক। তাহলে এখানে ছিল 1, এখানে হয়ে যাচ্ছে 8, 8 গুণ হচ্ছে, 8 গুণ। ঠিক আছে, 8 গুণ হয়ে যাচ্ছে। তাহলে 8 গুণ কোন অপশনে আছে, 8 গুণ আছে অপশন ডি তে, এটাও অপশন ডি চলে আসছে, অপশন ডি 8 গুণ, অপশন ডি হয়ে যাচ্ছে 8 গুণ। 6এরটা দেখো, 6এরটা কি বলেছে, 6এর অঙ্ক আছে, এখানে তথ্য আছে। ঠিক আছে, তথ্য আছে যেটা 2823 85956 85956 2823 85956 2823 85956। আচ্ছা, 4 5 6 7 আর 9টা আছে। সংখ্যাগুলির মধ্যমান নির্ণয় করতে দিয়েছি। মধ্যমান নির্ণয় করতে হলে আমাদের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড় সাজিয়ে নিচ্ছি। দেখো কটা 2 আছে, দুটো 2, 3 কটা আছে, একটা 3, 2 2 3, 4 এখানে কোনো 4 নেই, 5 কটা আছে, 5, 6 কটা আছে, একটা 6, 7 নেই, 8 দুটো আছে, 8, একটা 9 আছে, 1 2 3 4 5 6 7 আর 9। তাহলে এদিকে 4টে সংখ্যা, এদিকে 4টে সংখ্যা, বিজোড় সংখ্যক পদ আছে। যখন টোটাল জোড় সংখ্যক পদ থাকবে, মাঝের দুটো পদ থাকে, আগে আমরা বহুবার বলেছি, যখন জোড় সংখ্যক পদ থাকবে, মাঝের দুটো পদ, তখন মধ্যমা হয়ে যাবে সেই মাঝের দুটো পদের সমষ্টি বাই 2, সেটা মধ্যমা। যখন বিজোড় সংখ্যক পদ থাকবে, মাঝের একটা পদ থাকবে, মানে ছোট থেকে বড় সাজিয়ে নেওয়ার পর মাঝের একটা পদ থাকবে, সেই মাঝের পদটি হয়ে যাবে মধ্যমা। এখানে দেখো বিজোড় সংখ্যক পদ আছে, 9টা পদ আছে টোটাল, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এদিকে 4টে, এদিকে 4টে, এইটা মাঝের পদ, এইটা মাঝের পদ 5, তাহলে মধ্যমা কত, 5 হয়ে যাচ্ছে। এটা মাঝের পদ 5, তাহলে মধ্যমা হয়ে যাচ্ছে 5। তাহলে 5 আছে অপশন ডি তে, এটা অপশন ডি 5, মধ্যমা 5। ঠিক আছে, দেখো 1 এর দাগের গুলো কমপ্লিট হলো। নেক্সট আমরা 2 এর দাগে শুরু করব। 2 এর দাগে শুরু করবো। দেখো যে কোনো অঙ্ক অসুবিধা থাকলে সেগুলো অবশ্যই কমেন্টে জানাবো, আমরা সেগুলো পুনরায় আলোচনা করবো। বইয়ের বাইরে যে কোনো অঙ্ক থাকলে আমাদের টেলিগ্রামে গ্রুপ আছে, গ্রুপে তোমরা জয়েন হয়ে পাঠাতে পারবে। আমরা আগেও বলেছি প্রত্যেক দিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়। ক্লাস 9 থেকে ক্লাস 12 এর সম্পূর্ণ সলিউশন পেয়ে যাবে। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। 2 এর দাগে শুরু করছি। দেখো 2 এর দাগের প্রথম অঙ্ক যেটা আছে, কোনো মূলধনের বার্ষিক শতকরা একই সুদের হারে ড্যাশ বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান হবে। কোনো মূলধনের বার্ষিক শতকরা একই সুদের হারে
সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ সমান হয়, সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান হয় শুধুমাত্র প্রথম বছরে। প্রথম বছরের পর 1 বছরের পর থেকে, যেহেতু বার্ষিক সুদের হার 1 বছরের সমান হবে, তারপর থেকে কিন্তু চক্রবৃদ্ধি সুদের পরিমাণ বাড়তে থাকবে এবং সরল সুদের পরিমাণ একই হারে থেকে যাবে। ঠিক আছে, তাহলে এটা উত্তর হবে, এটা উত্তর হবে প্রথম বছর বা 1 বছরে বলতে পারো। ঠিক আছে, যেহেতু বার্ষিক বলেছে, তাহলে উত্তর হচ্ছে 1। উত্তর হয়ে যাচ্ছে এখানে 1, শূন্যস্থানে 1। 2 দেখো, 2 বলছে শূন্যস্থানে 1 হচ্ছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c দ্বিঘাত সমীকরণের b স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল টু 4ac হলে বীজদ্বয় বাস্তব ও ড্যাশ হবে। খেয়াল রাখবে, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এটা একটা দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণের এই যে b স্কোয়ার মাইনাস 4ac, এটাকে নিরূপক বলা হয়। এইটা গ্রেটার দ্যান 0 হলে বীজদ্বয় বাস্তব হয়। ঠিক আছে, বীজদ্বয় বাস্তব ও অসমান শুধুমাত্র গ্রেটার দ্যান 0 হলে। যদি b স্কোয়ার মাইনাস 4ac লেস দ্যান 0 হয়, বীজদ্বয় অবাস্তব। আর যদি b স্কোয়ার মাইনাস 4ac 0 হয়, বীজদ্বয় বাস্তব এবং সমান। ঠিক আছে, বীজদ্বয় বাস্তব এবং সমান। তাহলে এইটা থেকেই ডান দিকে চলে গেলে 4ac হয়ে যাচ্ছে। তাহলে এটাই দেওয়া আছে, b স্কোয়ার সমান 4ac হলে বীজদ্বয় বাস্তব ও শূন্যস্থানে সমান হবে। শূন্যস্থানে সমান, সমান। 3 দেখো, 3 কি বলেছে, দুটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্যের পরিমাপ সমানুপাতে থাকলে দুটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্যের পরিমাপ সমানুপাতে থাকলে ত্রিভুজ দুটি সদৃশ হবে। দুটি ত্রিভুজের বাহুগুলি দৈর্ঘ্যের পরিমাপ সমানুপাতে থাকলে ত্রিভুজ দুটি সদৃশ হবে। অবশ্যই সদৃশ হয় এটা। 4 বলছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1/x cos 4 থিটা মাইনাস sin 4 থিটা। তাহলে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1/x। তাহলে cos এর পাওয়ারে 4 থিটা মাইনাস sin এর পাওয়ারে 4 থিটা ইজ ইকুয়াল টু cos স্কয়ার থিটার পাওয়ারে স্কয়ার, তাহলে পাওয়ারে 4 হয়ে যাচ্ছে, আর মাইনাস sin স্কয়ার থিটার পাওয়ারে স্কয়ার। এইটা হলে স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র ফেললে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, আর এটা cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা 1, আর cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা 1/x হয়ে যাচ্ছে 1/x, 1/xই আসছে। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে cos 4 থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1/x। 5 দেখো, 5 বলেছে একটি নিরেট অর্ধগোলকের সমতল সংখ্যা, অর্ধগোলক, নিরেট অর্ধগোলক যেটা, ঠিক আছে, নিরেট অর্ধগোলক, এই যে অর্ধগোলকের চিত্র এইরকম, এটা হচ্ছে মাঝের পার্টটা, এই যে এইটাই সমতল, আর কোনো তো সমতল হচ্ছে না, সমতল হয়ে যাচ্ছে একটি। ঠিক আছে, সমতল একটি, এইটাই সমতল, এই যে এটা সমতল, সমতল একটি। তারপর দেখো, এবার বলেছে x1 x2 x3 ডট ডট xn, এই n সংখ্যক সংখ্যার গড় x বার। এই ধরনের অঙ্ক আমরা আগেও করেছি। n সংখ্যক সংখ্যার গড় x বার, x1 x2 করে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 প্লাস xn বাই n ইজ ইকুয়াল টু এই সংখ্যার n গড় x বার। তাহলে কোনাকুনি গুণ করে দিলে n x বার ইজ ইকুয়াল টু কত হচ্ছে, x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 প্লাস xn, n x বার এর মান হয়ে যাচ্ছে এইটা। এবার কি বলেছে, বলেছে kx1 kx2 kx প্লাস kx3 ডট 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 kxn এর মান, এদের গড়। তাহলে এদের গড় করলে কত হবে, x1 থেকে xn পর্যন্ত, তার মানে n টা সংখ্যা হচ্ছে পরিষ্কার বোঝা যাচ্ছে, kx1 প্লাস kx2 প্লাস kx3 প্লাস ডট 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 প্লাস kxn বাই n ইজ ইকুয়াল টু, এখানে k কমন নিলে হয়ে যাচ্ছে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস xn বাই n। ঠিক আছে, আচ্ছা এর মানটা কত, x1 থেকে এই সমস্যাটা করা আছে, k n x বার বাই n, n কেটে গেলে k x বার হয়ে যাচ্ছে, n কেটে গেলে k x বার হয়ে যাচ্ছে। দেখো তাহলে সংখ্যাগুলির গড় হয়ে যাবে 6টা k x বার। ঠিক আছে, k x বার উত্তর হয়ে যাচ্ছে, তাহলে শূন্যস্থানে k x বার। ঠিক আছে, দেখো 2 এর দাগের অঙ্কগুলো কমপ্লিট হলো। এবার আমরা যাব 3 এর দাগে। নেক্সট দেখো 3 এর দাগে যাব।
দেখে নাও। শুরু করছি 3 দাগের সত্য মিথ্যার অঙ্ক। 3 দাগের 1 কি বলেছে দেখো। 1 বলেছে এ 10,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করার 6 মাস পর বি 20,000 টাকা দিল, বছরান্তে তাদের লাভ্যাংশের পরিমাণ সমান হবে। এ 10,000 টাকা দিলে তাহলে এটা অংশীদারি কারবারের অঙ্ক। অংশীদারি কারবারের অঙ্ক, এটা 1 মাসের হিসাবে মূলধনের পরিমাণ বের করে নিতে হবে। এ বছরের শুরুতে দিয়েছে, ব্যবসা শুরু করেছে, তাহলে এর টাকাটা বছরের শেষে কত লাভ পাবে? তার মানে এর টাকাটা 12 মাসে খাটছে, তাহলে এর টাকাটা 12 এর 1 মাসের হিসাবে মূলধন হয়ে যাচ্ছে যে 10,000 ইন্টু 12, তাহলে 12 ইন্টু 10,000, তাহলে 12 একে 12, 12 4টে 0, এত টাকা হয়ে যাচ্ছে 1 মাসের হিসেবে মূলধন। ঠিক আছে। আর বি 6 মাস পরে, তাহলে 1 বছরের মধ্যে 6 মাস কেটে যাচ্ছে আর পড়ে আছে 6 মাস, তাহলে বি এর টাকাটা খাচ্ছে 6 মাস খাটছে, তাহলে বি এর টাকাটা হয়ে যাচ্ছে বি এর 1 মাসের হিসেবে মূলধন 6 ইন্টু 20,000, এত টাকা। তাহলে 1 মাসের হিসেবে মূলধন 6 দুগুণে 12, 4টে 0, তাহলে উভয়ের 1 মাসের হিসেবে মূলধনের অনুপাত কত? 1 মাসের হিসেবে যে মূলধন তার অনুপাত ইজ টু, তার মানে দুটোই সমান, 1:1 হয়ে যাচ্ছে, তাহলে মূলধনের অনুপাত সমান হয়ে যাচ্ছে। তাহলে মূলধন অনুপাত যেহেতু সমান হচ্ছে, তাহলে লাভ্যাংশের পরিমাণও সমান হবে। যে তথ্য দেওয়া আছে সেটা সত্য, লাভ্যাংশের পরিমাণও সমান হবে, যেহেতু মূলধন 1 মাসের হিসেবে মূলধনটা সমান হয়ে গেছে। নেক্সট দেখো 2 এর বলা আছে x = 2 + √3, x + 1/x এর মান 2 - √3, x = 2 + √3, তাহলে অতএব 1/x কত হবে? 1/2 + √3 is equal to 2 + √3 into 2 - √3 by 1 into 2 - √3 is equal to 2 - √3 by a plus b into a minus b, ফর্মুলা কি? a square minus b square, 2a square 4 আর √3 square 3, তাহলে হয়ে যাচ্ছে 4 - 3 1 is equal to 2 - √3 হয়ে যাচ্ছে, 2 - √3। অতএব x plus 1/x কত হচ্ছে? x এর মান 2 + √3 আর 1/x এর মান 2 - √3, প্লাস √3 মাইনাস √3 কেটে গিয়ে 4 চলে আসছে, x plus 1/x এর মান 4, কিন্তু এখানে কি বলা আছে? বলা আছে 2 √3, তাহলে ভুল বলা আছে, মিথ্যা। যে তথ্য বলা আছে সেটা ভুল বা মিথ্যা একদমই। 3 দাগেরটা দেখো। 3 দাগের বলা আছে 7 সেমি ও 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 4 সেমি হবে। 7 সেমি আর 3 সেমি দুটো বৃত্তের ব্যাসার্ধ দেখো নির্ণয় করছি। ছবিটা দেখাচ্ছি, দেখো ছবিটা অঙ্কন করলে ভালোভাবে বুঝতে পারবে। এটা 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত, তার মানে এই কেন্দ্র, এটা এখানটা দূরত্ব 7 সেমি, এটা স্পর্শ করেছে, এটা 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত মনে করো, এইখানে এটা 3 সেমি, ঠিক আছে। এটা 7 সেমি 3 সেমি হলে এটা যদি এ কেন্দ্র আর কেন্দ্র বি হয়, এতটা 7 প্লাস এতটা 3, মোট দূরত্ব কেন্দ্রদের মধ্যে হয়ে যাচ্ছে বহিঃস্পর্শ করলে হয়ে যাচ্ছে 10 সেমি, ঠিক আছে, 10 সেমি। তাহলে বহিঃস্পর্শ করলে 10 সেমি। এটা 4 সেমি কখন হতো? যদি অন্তঃস্পর্শ করতো, যে এটা 7 সেমি, এটা 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত এইটা, হ্যাঁ, আর এইটা যদি 3 সেমি এইখানে এইরকম হয়ে যেত, 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট এইটা, তাহলে এইটা থেকে এখান থেকে এইটা বিয়োগ করলে তখন 7 সেমি মাইনাস 3 সেমি বিয়োগ হয়ে বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব বের করতে হলে তাদের মধ্যে ব্যাসার্ধের যোগফল হয়। আর এই ধরনের অঙ্ক তোমাদের বইয়ে আছে। আর অন্তঃস্পর্শ করলে, দুটো বৃত্ত যদি অন্তঃস্পর্শ করে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব করতে হলে বড় ব্যাসার্ধ থেকে ছোট ব্যাসার্ধ বিয়োগ করতে হয়। দুটো বৃত্ত বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব বের হবে কিভাবে? ব্যাসার্ধের যোগফল করলে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব বের হবে। আর দুটো বৃত্ত অন্তঃস্পর্শ করলে যদি বড় বৃত্তের ব্যাসার্ধ থেকে ছোট বৃত্তের ব্যাসার্ধ বিয়োগ করা হয় তাহলে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব বের হবে। তাহলে এখানে বহিঃস্পর্শ বলে দিয়েছে, তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে 10 সেমি, 7 প্লাস 3 10, কিন্তু এখানে 4 বলা আছে, তাই যেটা বলা আছে সেটা মিথ্যা একদমই। যদি অন্তঃস্পর্শ বলতো 4, সেটা কিন্তু ঠিক ছিল, সেটা ঠিক হতো, 7 মাইনাস 3 4, ঠিক আছে, অন্তঃস্পর্শের ক্ষেত্রে ঠিক হতো। পরেরটা কি বলেছে? 0 ডিগ্রি লেস দ্যান থিটা লেস দ্যান 90, মানে থিটার মানটা 0 থেকে 90 এর মধ্যে হলে সাইন থিটা গ্রেটার দ্যান সাইন স্কোয়ার থিটা হবে। তাহলে সাইন থিটা গ্রেটার দ্যান সাইন স্কোয়ার থিটা হবে। দেখো আমি উদাহরণ তুলছি, যে সাইন 30 এর মান কত? থিটার জায়গায় যদি 30 হয়, হাফ, তাহলে সাইন স্কোয়ার 30 কত? তাহলে হাফ তার স্কোয়ার 1/4, তাহলে সাইন 30 গ্রেটার দ্যান সাইন স্কোয়ার 30 হচ্ছে। প্রত্যেকটা একইভাবে
60 যদি ধরো বা 45 যাই ধরো, 60 যদি ধরো সাইন 60 মান হয়ে যাচ্ছে √3/2, এর স্কোয়ার করলে √3² 3/4 এই মানটা, এই √3/2 এটা কিন্তু বড় হয়ে যাচ্ছে এখানে। আচ্ছা, এইটা যদি করো আবার যে সাইন 45 1/√2, আর সাইন স্কোয়ার হয়ে গেলে হাফ হয়ে যাচ্ছে, এটা 0.5, কিন্তু এর ভ্যালুটা 0.5 এর সামান্য বেশি হচ্ছে, কারণ এইটা বাই 1.1/1.2 মান 1.4142, ঠিক আছে, 1.4142, √5 এর সামান্য বেশি হবে, কারণ প্রথমেই ভাগগুলো দশমিকে যদি শূন্য যাচ্ছে, তারপরে যে শূন্য যাচ্ছে তারপরে মান বেশির দিকে যাবে, ঠিক আছে, 7 প্রায় 0.7 এর কাছাকাছি চলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে যে তথ্যটা দেয়া আছে এখানে, যে তথ্য দেয়া আছে সাইন থিটা গ্রেটার দ্যান সাইন স্কোয়ার থিটা, চারেরটা, এটা একদমই সঠিক, ঠিক আছে। নেক্সট দেখো পাঁচের কি বলেছে, পাঁচের বলে দিয়েছে একটি অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 36 পাই হলে ব্যাসার্ধ 3 সেমি হবে। আচ্ছা, অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল বলা আছে, অর্ধগোলক আছে, তার সমগ্রতলের ক্ষেত্রফল বলেছে। অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কি? অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল নিরেট অর্ধগোলক যদি হয়ে থাকে, নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 3πr², নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 3πr², ইকুয়াল টু তার ব্যাসার্ধ চাইছে, ব্যাসার্ধ যদি r হয়ে যায় 36 পাই, পাই কেটে গেলে r² ইকুয়াল টু পাই কেটে গেল, মনে করো এটাকে 3 দিয়ে ভাগ করলে 3 × 12 = 36, 3 × 36 হয়ে যাচ্ছে, তাহলে r ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2√3, কিন্তু এখানে বলা আছে 3, তাই তো, কিন্তু এখানে বলে দেওয়া আছে 3 বলা আছে, অর্ধগোলকের যে ব্যাসার্ধ হবে এখানে সেটা 3 বলে দেওয়া আছে। এর আগে যেখানে আমরা গোলকের অঙ্ক করেছি, তোমরা দেখেছো গোলকের অঙ্কের ক্ষেত্রে যে নিরেট অর্ধগোলক, ঠিক আছে, নিরেট অর্ধগোলক যে হয়, নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হয়ে যায়, অর্ধগোলক যদি নিরেট হয়ে যায়, এমনি সম্পূর্ণ গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 4πr², সম্পূর্ণ গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 4πr², নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হয়ে যায় 3πr², নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 3πr² হয়ে যায়, ঠিক আছে, নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 3πr²। এবার যদি এইরকম হয়ে যায় যে একটা বাটি, যেমন ধরো বাটির যে ওপর পাটটা তো থাকছেই না কিছু, একটা বাটির ক্ষেত্রে এইখানের পাটটা কিছু থাকছে না, তখন বক্রতলে এটা তখন 2πr² হতে হবে, ঠিক আছে, যদি সেক্ষেত্রে হতো বক্রতলের ক্ষেত্রে, কিন্তু সেটা বক্রতল দাঁড়িয়ে যাচ্ছে, এটা বক্রতল হচ্ছে, সেটা হলেও তখন 2πr² যদি হতো, 2πr² হয়ে গেলে এটা 2πr² আমরা যদি নিয়ে নিতাম 36 পাই, এটা কেটে গেল, তাহলে r² ইকুয়াল টু 18 হয়ে যাচ্ছে, তখন r ইকুয়াল টু 3√2, কোনোভাবেই 3 আসছে না, যেটা বলে দিয়েছে যে এখানে কি বলা আছে, এখানে বলা আছে যে ব্যাসার্ধ 3 সেমি, ব্যাসার্ধ 3 সেমি হলে কোনোভাবেই আসছে না, ঠিক আছে, তাহলে এই বিবৃতিটা মিথ্যা হচ্ছে, ওরা যেটা বলেছে 3 সেমি হলে এখানে কত, 3 9 9 27 পাই হয়ে যাচ্ছে, 27 পাই, 3 স্কোয়ার ব্যাসার্ধ যদি 3 হয়, 3 স্কোয়ার 9 9 আর 3 9 27 27 পাই, এই ক্ষেত্রে যদি হয়, যদি বক্রতলটাই বুঝি আমরা বাটির মতো, যেমন যদি অর্ধগোলক হয়, এটা হয়ে যাচ্ছে 3 স্কোয়ার 9, তখন 18 পাই 18 পাই হয়ে যাচ্ছে এক্ষেত্রে, ঠিক আছে, তাহলে মিথ্যাই হবে এটা। ছয়েরটা দেখো, ছয়েরটা বলে দিয়েছে, কি বলা আছে ছয়েরটা, ওজাইভ দুটির ছেদবিন্দু থেকে এক্স অক্ষের উপর লম্ব টানলে এক্স অক্ষ ও লম্বের ছেদবিন্দুর ভুজি হলো মধ্যমা, একদমই ঠিক, সত্য এটা, এই যে এরকম থাকে, ওজাইভ দুটির ছেদবিন্দু থেকে এক্স অক্ষের উপর লম্ব টেনে দেওয়া হলো, এটা যদি এখানে এটা থাকে, এটাই মধ্যমা, যে দূরত্বটা সেটা আমরা বলি, ঠিক আছে, গণনা করি যেটা। নেক্সট দেখো, এবার 4 দাগে শুরু করবো আমরা, 1 দাগ 2 দাগ 3 দাগের কমপ্লিট হলো, 4 দাগে শুরু করবো। 4 দাগের 1
এইগুলো 2 নম্বরের অঙ্ক, যেগুলো যতক্ষণ 1 নম্বরের অঙ্ক আছে তোমরা দাগ নাম্বার দিয়ে উত্তর লিখলেই হবে, রাতে ক্যালকুলেশন করতে পারো। 2 নম্বরের ক্ষেত্রে কিন্তু নিখুঁতভাবে ক্যালকুলেশন দেখাতে হবে। 4 দাগের 1 বলেছে 8% হার চক্রবৃদ্ধি সুদে কোনো মূলধন 8 বছরে দ্বিগুণ হলে 4 গুণ হবে কত বছরে? তাহলে সুদের হার কত? সুদের হার ইজ ইকুয়াল টু 8%। ঠিক আছে, তাহলে 8% চক্রবৃদ্ধি সুদে দ্বিগুণ হচ্ছে 8% চক্রবৃদ্ধি সুদে মূলধন 8 বছরে দ্বিগুণ হয়। আমরা ধরে নিচ্ছি, ধরি মূলধন ইজ ইকুয়াল টু পি টাকা। তাহলে এখানে যে কন্ডিশন চক্রবৃদ্ধি সুদের যে বলে দিয়েছে সেই শর্তানুসারে এটা হয়ে যাচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 8 8 বছরে, তাই তো, ইজ ইকুয়াল টু 2p হয়ে যাবে। পিপি উভয় দিকে কেটে গেলে হয়ে যাচ্ছে 1 প্লাস আর বাই 100 তারপরে 8 ইজ ইকুয়াল টু 2। এইটা আসছে দেখো। এবার আমরা ধরি বলছে কত বছরে, বলে দিয়েছে কত বছরে 4 গুণ হবে। ধরি টি বছরে 4 গুণ হবে। অতএব এখানে শর্ত অনুসারে কি হচ্ছে, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 তারপরে টি ইজ ইকুয়াল টু, এইটা দ্বিগুণ হয়েছে আর এটা 4 গুণ বলেছে, তাহলে এটা 4p হয়ে যাবে। পিপি যদি উভয় দিকে কেটে যায়, বা 1 প্লাস আর বাই 100 তারপরে টি ইজ ইকুয়াল টু 4 হয়ে যাচ্ছে, বা 1 প্লাস আর বাই 100 তারপরে টি ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 2 লেখা যাবে। এই নিচে 2টার জায়গায় আমরা এই মানটা লিখবো, 8 ইজ ইকুয়াল টু 2 এসছে, বা 8 ইজ ইকুয়াল টু যেহেতু 2, এই 2টার জায়গায় আমরা এটা লিখছি যে 1 প্লাস আর বাই 100 পাওয়ারে টি, এই মান এই 2 এর জায়গায়। তাহলে এটা হচ্ছে 1 প্লাস আর বাই 100 তার পাওয়ারে 8 তারও পাওয়ারে 2। এই 2 এর জায়গায় এই 2টার জায়গায়, এই উপরের 2টা যেমন পাওয়ারের 2টা যেমন সেম লিখে দিলাম, আর এই 2টার জায়গায় আমরা এই মানটা বসিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এখানে হয়ে যাচ্ছে বা 1 প্লাস আর বাই 100 তারপরে টি ইজ ইকুয়াল টু 1 প্লাস আর বাই 100, এটা গুণ হয়ে যায় 16। সূচকের অঙ্ক আগেই করেছো, সূচকের নিয়ম অনুযায়ী। তাহলে হয়ে যাচ্ছে, অতএব উভয় দিক তুলনা করলে টি ইজ ইকুয়াল টু 16। ঠিক আছে, টি ইজ ইকুয়াল টু 16 আসছে। তাহলে কত বছরে হচ্ছে 4 গুণ? অতএব 16 বছরে 4 গুণ হবে। অতএব 16 বছরে মূলধন 4 গুণ হবে। দেখো 16 বছরে 4 গুণ হচ্ছে। ঠিক আছে, 16 বছরে 4 গুণ হচ্ছে। নেক্সট দেখো 2 যাবো আমরা। 1 দাগে 4 দাগের 1 হলো, এবার 2 কি বলেছে দেখো। কোন এক ব্যবসায় এ এর মূলধন বি এর মূলধনের 1.5 গুণ। তাহলে বি এর যে মূলধন তার তুলনায় এর মূলধন 1.5 গুণ। ওই বছরের ব্যবসায় বৎসরান্তে বি 1500 টাকা লাভ্যাংশ পেলে এ কত টাকা লাভ্যাংশ হবে। এখানে যেহেতু সময়ের ব্যাপার উল্লেখ করা নেই, লাভ্যাংশটা হয়ে যাবে মূলধনের অনুপাতে। ঠিক আছে, সময়ের ব্যাপার যেহেতু উল্লেখ করা নেই, লাভ্যাংশটা হবে মূলধনের অনুপাতে। আমরা ধরে নিচ্ছি বি এর মূলধন x টাকা, এ এর মূলধন বি এর মূলধনের 1.5 গুণ। ধরি বি এর মূলধন x টাকা, অতএব এ এর মূলধন কত? এ এর মূলধন ইজ ইকুয়াল টু 1.5 গুণ, যেহেতু 1.5 মানে 1/2, তাই তো, ইন্টু এক্স এত টাকা ইজ ইকুয়াল টু এটা 3/2, তার মানে 3x/2 টাকা হয়ে যাচ্ছে। 3x/2। অতএব এ ও বি এর মূলধনের অনুপাত, অতএব এ ও বি এর মূলধনের
অনুপাত এর কত 3x/2 ইজ টু x x x তুলে দিলে 3/2:1 এটা 2 দিয়ে গুণ করে দিলে 3:2 হয়ে যাচ্ছে 3:2 হয়ে যাচ্ছে। তাহলে এইটা যে মূলধনের অনুপাতটা হবে সেই অনুপাতেই তাদের লাভ্যাংশটা হবে। আমরা মনে করছি এ লাভ্যাংশ হবে, ধরি এ লাভ্যাংশ হবে p টাকা, ধরি এ এর লভ্যাংশ সমান p টাকা। এবার এই যে লাভ্যাংশ বণ্টিত হবে সেটা মূলধনের অনুপাতেই, অতএব শর্তানুসারে এ এর লাভ্যাংশ p টাকা, p বাই b এর বলে দিচ্ছে, b এর বলে দেওয়া আছে 1500 ইজ ইকুয়াল টু 3/2, কোনাকুনি গুণ করলে 2p ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2p ইজ ইকুয়াল টু 1500 ইন্টু 3, বা p ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1500 ইন্টু 3/2, 2 দিয়ে কাটলে 750, বা p ইজ ইকুয়াল টু 2250 হয়ে যাচ্ছে। ঠিক আছে, 2250। অতএব এর লাভ্যাংশ হয়ে যাচ্ছে, অতএব এর লভ্যাংশ 2250 টাকা। অতএব এ এর লভ্যাংশ 2250 টাকা। দেখো এটাই আনসার, এর লভ্যাংশ 2250 টাকা। প্রসেসগুলো দেখে নাও প্রত্যেকটা। 4 থেকে 2 এর কমপ্লিট হলো। দেখো এবার যাবো 4 থেকে 3 এর অঙ্কে। 4 থেকে 3 এর অঙ্কে যে কোনো অঙ্ক অসুবিধা থাকলে, ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করব। আমরা বলেছি তোমরা আমাদের টেলিগ্রামে গ্রুপ আছে, সেই গ্রুপে অ্যাড হতে পারো, অ্যাড হয়ে প্রবলেম পাঠাতে পারো। যে কোনো বইয়ের বাইরে যদি অঙ্ক থাকে তাহলে টেলিগ্রামে গ্রুপে পাঠিয়ে দিতে পারো, আমরা সেগুলো সলভ করে দেবো। এছাড়া প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। ক্লাস 9 থেকে ক্লাস 12 ম্যাথের যে কোনো সলিউশন আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। 4 একটা চারের কি বলছে দেখো, x প্রপোর্শনাল yz এবং y প্রপোর্শনাল zx হলে দেখাও যে z একটি ধ্রুবক। দেওয়া আছে x প্রপোর্শনাল yz, আমরা অতএব লিখতে পারি x ইজ ইকুয়াল টু k1 yz। ঠিক আছে, x ইজ ইকুয়াল টু k1 yz। আচ্ছা আরো কি আছে, আরো আছে এখানে, তাহলে x ইজ ইকুয়াল টু k1 yz হয়ে যাচ্ছে। আচ্ছা আরো কি আছে, আর আছে যে y প্রপোর্শনাল zx, y প্রপোর্শনাল zx। অতএব y is equal to k2 zx, k1 k2 অশূন্য ভেদ ধ্রুবক, k1 k2 অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, তাহলে এখানে যদি এই দুটো থাকে তাহলে 1 আর 2 গুণ করে দাও, বাঁ দিকের গুণ হবে, ডান দিকের গুণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 1 ও 2 গুণ করে পাই, গুণ করে পাই। তাহলে এটা হয়ে যাচ্ছে xy ইজ ইকুয়াল টু k1 k2 xy z স্কোয়ার। তাহলে হয়ে যাচ্ছে xy কেটে গেলে z স্কোয়ার k1 k2 ইজ ইকুয়াল টু 1, বা z স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 বাই k1 k2, বা z ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1 বাই রুট ওভার অফ k1 k2, 1 বাই রুট ওভার অফ k1 k2। এবার k1 k2 যেহেতু, এই যে k1 k2 যেহেতু অশূন্য ভেদ ধ্রুবক, এদের গুণফলটাও ভেদ ধ্রুবক হবে, তাহলে 1 বাই সেই গুণফলের মানটাও ধ্রুবক হবে রুটের আন্ডারে। তাহলে অতএব z ইজ ইকুয়াল টু ধ্রুবক হয়ে যাচ্ছে, এই মানটা ধ্রুবক চলে আসছে। ঠিক আছে, তাহলে কি দেখাতে বলেছে, দেখাও যে z একটি ধ্রুবক। তাহলে দেখানো হয়ে গেছে, এই দেখো z একটি ধ্রুবক আমরা দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, সহজ অঙ্ক ছিল, z একটি ধ্রুবক। দেখো 4 অঙ্ক হয়ে গেল। নেক্সট দেখো, আচ্ছা এইটা 4 হয়ে গেল। 3 অঙ্কটা আমাদের বাদ পড়ে গেছে। 4 হয়ে গেল, 3 অঙ্কটা আমাদের বাদ পড়ে গেছে। যেটা বলেছে সমাধান না করে পি এর সমাধান না করে 3 অঙ্কটা করছি। দেখো 3 যে অঙ্কটা আমাদের বাদ পড়ে গেছে, 3 অঙ্কটা করছি। 3 একটা অঙ্ক আমাদের বাদ পড়ে গেছে, 3 অঙ্কটা আমাদের সলভ করা বাদ পড়ে গেছে। 3 অঙ্কটা
1 2 3 তিনের বলেছে যে সমাধান না করে পি এর যে সকল মানের জন্য এই সমীকরণের বাস্তব ও সমান বীজ আছে তা নির্ণয় করো। সমাধান না করে এই সমীকরণের যেসব মানের জন্য পি এর বাস্তব ও সমান বীজ আছে সেটা নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তাহলে সমাধান করার দরকার নেই, বাস্তব ও সমান বীজ থাকবে, তাহলে নিরূপকটাকে 0 করে দিলেই হবে। বাস্তব ও সমান বীজের জন্য নিরূপক 0 হয়। এমনি ক্যালকুলেশন তো করছি না, মিডল ফ্যাক্টর করে আমরা দেখছি না, নর্মাল জাস্ট নিরূপকের সাহায্যে দেখে নিচ্ছি। ঠিক আছে, তাহলে সমীকরণ হচ্ছে x স্কোয়ার p মাইনাস 3x প্লাস x স্কোয়ার প্লাস p মাইনাস 3x প্লাস p ইজ ইকুয়াল টু 0 প্লাস p ইজ ইকুয়াল টু 0, এইটা সমীকরণ। ঠিক আছে, এইটা সমীকরণ হলে নিরূপক কত বলছে, বীজদ্বয় কি আছে, বাস্তব ও সমান, অতএব নিরূপক ইজ ইকুয়াল টু b স্কোয়ার মাইনাস 4ac, মানে p মাইনাস 3 তার স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু p ইজ ইকুয়াল টু p মাইনাস 3 তার স্কোয়ার মাইনাস 4p। অতএব সমীকরণের বাস্তব ও সমান বীজের জন্য নিরূপকটা 0 হবে। তাহলে p মাইনাস 3 তার স্কোয়ার মাইনাস 4p ইজ ইকুয়াল টু 0, বা p স্কোয়ার মাইনাস 6p প্লাস 9 মাইনাস 4p ইজ ইকুয়াল টু 0, বা p স্কোয়ার মাইনাস 10p প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। এইটা আসছে, দেখো এটা p স্কোয়ার, তাহলে প্লাস করতে হবে মাইনাস 9p মাইনাস p, 9 আর 10 হচ্ছে, প্লাস 9 ইজ ইকুয়াল টু 0, বা p কমন নিলে p মাইনাস 9 মাইনাস 1 কমন নিলে p মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0, বা p মাইনাস 9 p মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। অতএব p মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0, p ইজ ইকুয়াল টু 9। আর একটা আসছে p মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, p ইজ ইকুয়াল টু 1। তাহলে p এর দুটো মান আসছে, p ইজ ইকুয়াল টু 1 আর 9। ঠিক আছে, অতএব p এর মান 1 এবং 9 হলে বীজদ্বয় বাস্তব ও সমান হবে। কি বলেছে, p এর যে সকল মানের জন্য বাস্তব, অতএব p এর মান 1, অতএব p ইজ ইকুয়াল টু 1 অথবা 9 হলে, বা 9 হলে সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হবে। এইটা হলে বীজদ্বয় বাস্তব ও সমান হবে। ঠিক আছে, নেক্সট দেখো 3 হলো। এবার দেখো 4 হয়ে গেছে, 5 অঙ্কে যাবো। এবার 4 হয়ে গেছে 5 অঙ্কে, 3 অঙ্কের আগেই আমরা 4 অঙ্কটা করে নিয়েছি। পাঁচের কি বলছে, দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমা 16 সেমি ও 20 সেমি। প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 9 সেমি হলে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর কত। মানে দুটো সদৃশ ত্রিভুজ, একটা ত্রিভুজ মনে করো এটা 16 সেমি, এর চেয়ে একটু বড়, তাহলে এদের বাহুগুলি তো সমানুপাতে আছে। তাহলে বাহুগুলি যদি সমানুপাতে থাকে তাহলে পরিসীমার সঙ্গে বাহুগুলিও সমানুপাতে থাকবে। ঠিক আছে, সমষ্টির সঙ্গে বাহুগুলি যদি সমানুপাতে থাকে তাহলে বাহুগুলির সমষ্টির সঙ্গেও প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমানুপাতে থাকবে। ঠিক আছে, তাহলে সেখান থেকে আমরা বের করে নেব দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমা 16 সেমি ও 20 সেমি। দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমা যথাক্রমে 16 সেমি ও 20 সেমি। সদৃশ ত্রিভুজের পরিসীমা যথাক্রমে 16 সেমি ও 20 সেমি। ঠিক আছে, প্রথম ত্রিভুজের মানে 20 সেমি বাহু বিশিষ্ট প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 9 সেমি। প্রথম ত্রিভুজের একটি বাহু ইজ ইকুয়াল টু 9 সেমি। ধরে নিচ্ছি আমরা, ধরি দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহু, মানে এটা যদি 9 সেমি হয় এর অনুরূপ এইটা x সেমি ধরছি। ঠিক আছে, এটা যদি 9 হয় এর অনুরূপ এইটা ধরছি x সেমি। অনুরূপ বাহু
সমান এক্স সেমি। ঠিক আছে, প্রথম ত্রিভুজ আছে, প্রথম ত্রিভুজ, অতএব শর্ত অনুসারে হয়ে যাচ্ছে এদের আনুপাতিক মান সমান হবে। শর্ত অনুসারে এই যে 16/20, তাহলে 16 সেমি যার পরিসীমা তার একটি বাহু হচ্ছে 9 সেমি, তাহলে এর অনুরূপ এক্স এইটা হবে। ঠিক আছে, অতএব হয়ে যাচ্ছে 16 × x = 20 × 9, বা x = 20 × 9/16, তাহলে 4 × 4 = 16, 4 × 5 = 20, তাহলে হয়ে যাচ্ছে বা x = 45/4, বা x = 4 × 4 = 4 × 4 0.25, 11.25 আসছে। ঠিক আছে, 11.25 আসছে। 5-এরটা দেখো, এটা বলেছে কি আছে যে আচ্ছা, দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমা 20 আর 16, 20টা আগে আছে সেই কারণে, আগে 20 বলা আছে তারপর 16 আছে, বইয়ে আগে 20 আছে তারপর 16 আছে, সেই কারণে এটা 20 আর এটা 16, তাহলে 20 সেমির একটি বাহু হচ্ছে 9 আর 16-র একটি বাহু x, এইখানটা এদিক ওদিক হয়েছে। ঠিক আছে, তাহলে 20 সেমির একটি, অতএব 20:16 = 9:x। ঠিক আছে, বা 20/16 = 9/x, বা 20 × x = 16 × 9, বা x = 16 × 9/20, 4 × 5 = 20, 4 × 4 = 16, বা x = 4 × 9 = 36/5, বা x = হয়ে যাচ্ছে 36/5, 7 × 35, 7.2 আসছে। দেখো, তাহলে আসছে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য 7.2 সেমি। দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য, অতএব দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য 7.2 সেমি। দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য 7.2 সেমি। ঠিক আছে, নেক্সট দেখো, এটা 5-এর হয়ে গেল। এবার আমরা 6-এর অঙ্কের দিকে যাব। 6-এর দেখো, 6-এর অঙ্ক। ছয়ের বলা আছে ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি সমান 90 ডিগ্রি, এবি 5, বিসি 12 সেমি হলে ত্রিভুজটির পরিব্যাসার্ধ কত? এটা মনে করো এটা এ বি সি, এটা 90 ডিগ্রি। ঠিক আছে, এবি 5 বলা আছে, এবি 5 সেমি, আর কি বলা আছে, এবি 5 সেমি, বিসি 12 সেমি। এটা 5 আর এটা 12 যদি হয়, তাহলে পরিব্যাসার্ধ চাইলে, এইটা যদি পরিব্যাসার্ধ হয়, এটা যদি বৃত্ত হয়ে যায়, তাহলে অবশ্যই এইটা বৃত্তের ব্যাস হতে হবে, কারণ এইটা 90 ডিগ্রি কোণ, মানে এটা অর্ধবৃত্তস্থ কোণ হয়ে যাচ্ছে। 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুটা বৃত্তের ব্যাস হয়, তার মানে এইটার যা দৈর্ঘ্য হবে তার অর্ধেকটাই হয়ে যাবে পরিব্যাস। পরিব্যাসার্ধ মানে পরিবৃত্তের ব্যাস। যদি পরিবৃত্ত হয়, একটা তোমাদের উপপাদ্য আছে, প্রমাণ করা অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। অর্ধবৃত্তস্থ কোণ সমকোণের ক্ষেত্রে, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণের ক্ষেত্রে এই যে সমকোণ, যে ছবিটা মনে করো, যেটা 36-এর উপপাদ্য আছে সম্ভবত, তার এই যে সমকোণের বিপরীত বাহুটা ব্যাস, এইটা বৃত্ত হয়ে গেলে সেই পরিবৃত্তের ব্যাস হয়ে যাচ্ছে এইটা, তার মানে এর অর্ধেকটাই ব্যাসার্ধ, তার মানে এইটা অতিভুজ। এই ত্রিভুজের যেটা অতিভুজ সেটাই হয়ে যাচ্ছে ব্যাস, তাহলে অতিভুজটা নির্ণয় করলেই হবে। তাহলে ত্রিভুজ এবিসি এর এবিসি কোণ 90 ডিগ্রি, ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি = 90 ডিগ্রি। ঠিক আছে, ত্রিভুজ এবিসি এর এবিসি কোণ 90 ডিগ্রি। আর আছে এবি সমান 5 সেমি, বিসি সমান 12 সেমি। এবি সমান 5 সেমি, বিসি সমান 12 সেমি। এবি 5 সেমি, বিসি 12 সেমি। ঠিক আছে, আচ্ছা, তাহলে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ এবিসি থেকে পাই, এবিসি থেকে আমরা পাচ্ছি AC² = AB² + BC², বা AC² = AB5² + 12², বা AC² = 25 + 144, বা AC² = 169। অতএব AC = ±13, অতএব AC সমান 13 আসছে। অতএব AC বাহুর
দৈর্ঘ্য 13 সেমি, এসি বাহুর দৈর্ঘ্য 13 সেমি, এসি বাহুর দৈর্ঘ্য 13 সেমি। এবার এসিটাই তোমার একটা উপপাদ্য মানুষ হচ্ছে অর্ধবৃত্ত কোণ সমকোণ। হ্যাঁ, এসি বাহু এখানে অতিভুজ, ত্রিভুজ এবিসি এর, এসি বাহু ত্রিভুজ এবিসি এর অতিভুজ এটি বৃত্তের ব্যাস হবে, ঠিক আছে, এটি বৃত্তের ব্যাস হবে। অতএব পরিবৃত্তের ব্যাস সমান 13 সেমি। অতএব পরিবৃত্তের ব্যাসার্ধ সমান 13/2 সেমি সমান 6.5 সেমি, 6.5 সেমি আসছে। দেখো হলো 6.5 সেমি অ্যান্সার হলো। দেখো নেক্সট দেখো, এটা 6 হয়ে গেল। এবার 7 অঙ্কে যাবো আমরা। 6 অঙ্ক হয়ে গেল, সহজ অঙ্ক দিয়েছিল 7। 7 কি বলেছে দেখো, 7 বলা আছে ত্রিভুজ এবিসি এর এবি 2a - 1 সেমি। ত্রিভুজ এবিসি এর এবি ইজ ইকুয়াল টু 2a - 1 সেমি, ঠিক আছে, এবি 2a - 1 সেমি। আর কি বলা আছে, এবি 2 এসি ইজ ইকুয়াল টু 2 এসি এবং এসি ইজ ইকুয়াল টু 2 √2a সেমি, AC is equal to 2 √2a সেমি। আর BC is equal to 2a + 1 সেমি, ঠিক আছে, BC is equal to 2a + 1 সেমি। এবার দেখো BAC কোণের মান চেয়েছে, এই যে BAC, এটা এ কোণটার BAC। তাহলে দেখো BC স্কয়ার আমরা বের করছি, অতএব ত্রিভুজ ABC, তাহলে ABটা হয়ে যাচ্ছে, এইটা হয়ে যাচ্ছে 2a - 1, AC হয়ে যাচ্ছে 2 √2a, আর BC হয়ে যাচ্ছে এইটা 2a + 1। তাহলে BC হয়ে যাচ্ছে 2a + 1। আমরা AB স্কয়ার, এটা সমকোণী ত্রিভুজ হতে পারে, 90 ডিগ্রি করে দেখি। তাহলে ত্রিভুজ ABC থেকে পাচ্ছে যেটা পাই আমরা AB স্কয়ার প্লাস AC স্কয়ারের মানটা নির্ণয় করে দেখি। AB হয়ে যাচ্ছে 2a - 1 তার স্কয়ার প্লাস 2 √2a তার স্কয়ার। এখানে হয়ে যাচ্ছে 4a স্কয়ার মাইনাস 2 × 2a × 1 প্লাস 1 স্কয়ার 1 প্লাস 2a স্কয়ার 4 × 2a হয়ে যাচ্ছে ইজ ইকুয়াল টু 4a স্কয়ার, এইটা 4a মাইনাস 4a প্লাস 8a প্লাস 1 ইজ ইকুয়াল টু 4a স্কয়ার প্লাস 4a প্লাস 1 ইজ ইকুয়াল টু 2a + 1 তার স্কয়ার। আচ্ছা, হয়ে যাচ্ছে ইজ ইকুয়াল টু, এইটা হয়ে যাচ্ছে BC স্কয়ার। অতএব ত্রিভুজ ABC এর BC স্কয়ার ইজ ইকুয়াল টু AB স্কয়ার প্লাস AC স্কয়ার। তাহলে এটা সমকোণী ত্রিভুজের কন্ডিশন। তাহলে BC স্কয়ার ইজ ইকুয়াল টু AB স্কয়ার প্লাস AC স্কয়ার, তার মানে BCটা অতিভুজ। তাহলে BCর যেটা বিপরীত বাহু, বিপরীত কোণ, BC বাহুর যেটা বিপরীত কোণ সেটাই সমকোণ হবে। অতএব ত্রিভুজ ABC এর BC অতিভুজ। অতএব এখানে করছি, অতএব BC বাহুর বিপরীত কোণ সমকোণ হবে। BC বাহুর বিপরীত কোণ কত? এ কোণ। অতএব কোণ BAC এর মান 90 ডিগ্রি। অতএব কোণ BAC এর মান 90 ডিগ্রি। কি চেয়েছে? BAC এর মান চেয়েছে, 90 ডিগ্রি এসে গেছে। দেখো, অতএব BC বাহুর বিপরীত কোণ সমকোণ হবে, অতএব BAC এর মান 90 ডিগ্রি। এখানে একটা দাঁড়িয়ে দিয়ে দেবো, ঠিক আছে। দেখো 7 হয়ে গেল। এবার 8 দিকে যাবো আমরা। 8 অঙ্ক দেখো, বুঝতে পারলে নিশ্চয়ই, একদমই সহজ অঙ্ক ছিল।
8 অঙ্ক দেখো। 8 অঙ্ক হচ্ছে x = a sec থিটা, y = b tan থিটা হলে x ও y এর থিটা বর্জিত সম্পর্ক। এটাও সহজ অঙ্ক। x = a sec থিটা, ঠিক আছে। তাহলে এখান থেকে পাচ্ছি বা x/a = sec থিটা। তাহলে যদি স্কোয়ার করে দিই x/a তার স্কোয়ার sec স্কোয়ার থিটা, বা x² / a² sec স্কোয়ার থিটা হলো। এইটা একটা। তাহলে দ্বিতীয় y = বলা আছে b tan থিটা, y = b tan থিটা, বা y/b = tan থিটা, বা y/b তার স্কোয়ার tan স্কোয়ার থিটা। অতএব y² / b² tan স্কোয়ার থিটা, ঠিক আছে। এবার দেখো আমরা কি জানি, আমরা জানি sec স্কোয়ার থিটা minus tan স্কোয়ার থিটা = 1, sec স্কোয়ার থিটা minus tan স্কোয়ার থিটা = 1, বা sec স্কোয়ার থিটার জায়গায় x² / a² tan স্কোয়ার থিটার জায়গায় y² / b² = 1, এই সম্পর্কটা আসছে, ঠিক আছে। এটাই হচ্ছে x ও y এর থিটা বর্জিত সম্পর্ক। এটা আসছে, অতএব এটাই x ও y এর থিটা বর্জিত সম্পর্ক। একদম সহজ অঙ্ক ছিল। এটাই x ও y এর থিটা বর্জিত সম্পর্ক। একদমই সহজ অঙ্ক ছিল। হয়ে গেল 8 দেখো। এবার 9 অঙ্কে যাব। 9 অঙ্ক কি বলেছে, tan এর মান দেওয়া আছে, ত্রিকোণমিতির অঙ্ক আছে। ত্রিকোণমিতির প্রত্যেকটা রায়মার্টিন সলভ করেছে রায়মার্টিনের পেপারে, এবং সালের প্রত্যেকটায় এতে দুটো করে অঙ্ক থাকছে, কিন্তু মানে 4 নাম্বার থাকছে, 2 নম্বরে গুলো। নয়টা tan θ + 15 = √3, tan θ + 15 = √3 বলা আছে। tan θ + 15 = √3 বলা থাকলে sin θ + cos θ এর মান নির্ণয় করো। sin θ + cos θ এর মান, তাহলে এখানে পেয়ে যাচ্ছি বা tan θ + 15 tan কত মান √3, tan 16 মান √3, ঠিক আছে। উভয় দিক দিয়ে যদি আমরা tan তুলে দিই, অতএব হয়ে যাচ্ছে θ + 15 = 60 ডিগ্রি, বা θ = 60 ডিগ্রি - 15, বা θ হয়ে যাচ্ছে 45 ডিগ্রি, ঠিক আছে। θ = 45 ডিগ্রি হলো। কিসের মান চেয়েছে এবার? এখানে মান চেয়েছে sin θ + cos θ এর মান নির্ণয় করো। অতএব sin θ + cos θ sin 45 ডিগ্রি প্লাস cos 45 ডিগ্রি। sin 45 এর মান 1/√2, cos 45 এর মানও 1/√2, √2 লসাগু 1 + 1 হয়ে যাচ্ছে 2/√2। 2 কে √2 দিয়ে ভাগ করলে কি হচ্ছে, মানে 2 মানে দুটো √2 গুণফল, √2 × √2/√2, একটা √2 কেটে গেল, অ্যান্সার চলে আসছে √2, ঠিক আছে। √2 অ্যান্সার চলে আসছে, দেখো √2 অ্যান্সার চলে আসছে। তাহলে এখানে অ্যান্সার লিখবে, যে sin θ + cos θ, sin θ + cos θ এর মান √2, এটাই আসছে। sin θ + cos θ এর মান √2। আচ্ছা, এরপর দেখো 9 হলো 10-এর অঙ্কে যাব আমরা। 10-এর কি বলেছে দেখো। 10-এর বলে দেওয়া আছে, একটি গোলকের ব্যাস অপর একটি গোলকের ব্যাসের দ্বিগুণ যদি বড় গোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান ছোট গোলকের আয়তনের সংখ্যামানের সমান হয়, তবে ছোট গোলকের ব্যাসার্ধ কত? ছোট গোলকের ব্যাসার্ধ চেয়েছে, মানে ধরি ছোট গোলকের একটি গোলকের ব্যাস অপর গোলকের দ্বিগুণ। ধরি ছোট
গোলকের ব্যাস সমান 2r একক। অতএব ছোট গোলকের ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু 2r/2 একক ইজ ইকুয়াল টু r একক। অতএব বড় গোলকের ব্যাস কত? বড় গোলকের ব্যাস বলেছে ছোট গোলকের ব্যাসের দ্বিগুণ, তাহলে 2 × 2r একক সমান 4r, এটা r একক। অতএব বড় গোলকের ব্যাসার্ধ সমান 4r/2 একক সমান 2r একক। ঠিক আছে, বড় গোলকের ব্যাসার্ধ হয়ে যাচ্ছে 2r একক। এবার যদি বড় গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, অতএব বড় গোলক এইটা, অতএব বড় গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কত? বড় গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? 4πr²। ক্ষেত্রফলে নয়, ক্ষেত্রফল। বড় গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 4πr², 4π 2r তার স্কোয়ার, এত বর্গ একক হবে ইজ ইকুয়াল টু 4π × 4r² বর্গ একক। 4×4 = 16 πr² বর্গ একক, এইটা আসছে 16 πr² বর্গ একক। ঠিক আছে, এবার ছোট গোলকের আয়তনের সঙ্গে সমান বলেছে, ছোট গোলকের আয়তন। অতএব ছোট গোলকের আয়তন হচ্ছে এইটা ছোট গোলকের ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু 4/3 πr³ ঘন একক। এখানে এককের সঙ্গে কোনো কিছু আসছে না, জাস্ট সাংখ্য মানটা সমান বলেছে, মানে এই দুটো মান সমান। অতএব শর্তানুসারে ছোট গোলকের আয়তন বড় গোলকের ক্ষেত্রফলের সঙ্গে সমান। 3.5 πr³ ইজ ইকুয়াল টু 16 πr²। তাহলে πr² যদি আমরা তুলে দিই 4/3r ইজ ইকুয়াল টু 16, বা এখানে হয়ে যাচ্ছে r ইজ ইকুয়াল টু 16 ইন্টু এইটা হয়ে যাবে 3/4, 4×4 = 16, বা r ইজ ইকুয়াল টু 3×4 = 12 আসছে, r ইজ ইকুয়াল টু 12। অতএব 2r ইজ ইকুয়াল টু 2 × 12 ইজ ইকুয়াল টু 24, 2r ইজ ইকুয়াল টু 24 আসছে। দেখো 2r ইজ ইকুয়াল টু 24। তাহলে এটাই হচ্ছে ছোট গোলকের ব্যাস। আর বড় গোলকের ব্যাসার্ধ আর কি চেয়েছে? এখানে চেয়েছে তবে ছোট গোলকের ব্যাসার্ধ, তাহলে আর এর মানটাই চেয়েছে, 2r বের করার দরকার নেই। অতএব ছোট গোলকের ব্যাসার্ধ 12 একক, এটা 2r বের করার দরকার নেই। অতএব এই যে এখানে ছোট গোলকের ব্যাসার্ধ আর বেরিয়েছে, ছোট গোলকের ব্যাসার্ধ সমান 12 একক। কিছু একক উল্লেখ নেই মানে সেমি, মিটার এরকম কিছু উল্লেখ নেই মানে একক লিখতে হবে। হ্যাঁ, নেক্সট দেখো 11। অঙ্ক কি বলেছে দেখো। 11 বলেছে একটি আয়তঘনের তল সংখ্যা x, ধার সংখ্যা y, শীর্ষবিন্দুর সংখ্যা z। আয়তঘনের তল সংখ্যা x, ধার সংখ্যা y, আয়তঘনের তল সংখ্যা x, ধার সংখ্যা y, শীর্ষবিন্দু সংখ্যা z, শীর্ষবিন্দু সংখ্যা z এবং কর্ণ সংখ্যা p। তাহলে এখানে কি পাচ্ছি আমরা? আয়তঘনের ক্ষেত্রে আয়তঘনের তল সংখ্যা, অতএব x সমান কত? তল কটা হয়? 2, 4, 6, অতএব x সমান 6। y ইজ ইকুয়াল টু কত? ধার মানে 4টে ধার, 4 আর 4 8, 12টা ধার হয়। ঠিক আছে, শীর্ষবিন্দু কটা থাকে? শীর্ষবিন্দু থাকে 4 আর 4 8টা শীর্ষবিন্দু থাকে। ঠিক আছে, y ইজ ইকুয়াল টু, আর কর্ণ কটা থাকে? কর্ণ 4টে থাকে, আর যখন 4টে কর্ণ থাকে। ঠিক আছে, এইটা মনে রাখবে কিন্তু এই ধরনের অঙ্ক আসছে। ঠিক আছে, তাহলে x - y + z + p এর মান
অতএব এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি সমান এক্স এর মান 6 মাইনাস 12 প্লাস 8 প্লাস 4, তাহলে 6 মাইনাস 12 প্লাস 12, এটা কেটে যাচ্ছে 6 আসছে। ঠিক আছে, 6 আসছে। দেখো এখানে তাহলে লিখতে পারো যে অতএব এক্স মাইনাস ওয়াই, অতএব এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি এর মান 6। ঠিক আছে, নেক্সট দেখো 12টা লাস্ট অঙ্ক। আমরা 1 নম্বর এবং 2 নম্বরের যে মোট 36 নম্বর থাকছে সেইগুলো সলভ করে দিচ্ছি প্রত্যেকটা পেজের। ঠিক আছে, এবার যে লাস্ট অঙ্ক বলছে 11, 12, 14, এক্স মাইনাস 2, এক্স প্লাস 4, এই যে সংখ্যা আছে রাশিগুলো ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো আছে। ঠিক আছে, তাদের মধ্যমা 24 বলা আছে এক্স এর মান, তাহলে ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো তথ্যগুলি হলো, এখানে 12 অঙ্ক শুরু করছি। দেখো এটা 11 হয়ে গেল। একটা তথ্য দেয়া আছে তোমাদের বইয়ে, দেখো প্রশ্নে যেটা দেয়া আছে, ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো তথ্য হলো ঊর্ধ্বক্রমানুসারে সাজানো, ঊর্ধ্বক্রমানুসারে সাজানো রাশিগুলি হলো, ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো রাশিগুলি হলো কি কি আছে? ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো রাশিগুলি 11, 12, 14, 11, 12, 14, তারপরে আছে এক্স মাইনাস 2, এক্স প্লাস 4, এক্স মাইনাস 2, এক্স প্লাস 4, এক্স মাইনাস 2, এক্স প্লাস 4, এক্স প্লাস 9, 32, এক্স প্লাস 9, 32, এক্স প্লাস 9, 32, 38, 47, 32, 38, 47, এইটা আছে। ঠিক আছে, তাহলে এদের মধ্যমা 24, রাশিগুলির মধ্যমা, ইজ ইকুয়াল টু 24 বলা আছে। কটা পদ আছে দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা। তাহলে এটা যেহেতু ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো আছে, তাহলে আবার মধ্যমা তথ্য থেকে, রাশিগুলি থেকে মধ্যমা পাওয়া যাচ্ছে। রাশিগুলি, এটা প্রদত্ত রাশিগুলির মধ্যমা এত, রাশিগুলি থেকে মধ্যমা পাওয়া যাচ্ছে সমান কত? এই যে 1, 2, 3, 4, এদিকে 4টে পদ, 1, 2, 3, 4, এইটা আমি বোঝার জন্য আন্ডারলাইন করছি, তোমরা আন্ডারলাইন করবে না। এদিকে 4টে পদ, ওদিকে 4টে পদ, এই মাঝের পদ একটা পড়ে আছে, সেটা এক্স প্লাস 4, সেটাই মধ্যমা ঊর্ধ্বক্রমে সাজানোর পর। অতএব শর্তানুসারে এক্স প্লাস 4 ইজ ইকুয়াল টু 24, বা এক্স ইজ ইকুয়াল টু 24 মাইনাস 4, বা এক্স ইজ ইকুয়াল টু 20। ঠিক আছে, এক্স ইজ ইকুয়াল টু 20 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এক্স ইজ ইকুয়াল টু 20 হয়ে গেল। তাহলে বলছে এক্স এর মান নির্ণয় করো। অতএব এক্স এর মান 20। ঠিক আছে, এক্স এর মান 20, এটাই আসছে। দেখো এর সাথে সাথেই 1 নম্বর এবং 2 নম্বরের 2017 সালের গণিত প্রশ্নের, মাধ্যমিক গণিত প্রশ্নের সমস্ত সলিউশন হলো। ঠিক আছে, যদি বড় কোশ্চেন কোনো রকম ডাউট থাকে, কোনো রকম অসুবিধা হয়, কমেন্টে জানাবে, আমরা সেগুলো সলভ করবো। ওকে, আমরা রায় মাটির প্রশ্ন ভিতরে সলভ করেছি, 21টা মডেল প্রশ্ন পেপারই সলভ আছে, 2017 সালের সলভ হলো। এরপর আমরা পরবর্তী সালগুলো সলভ করতে থাকবো, এবং ক্লাস 9 টু ক্লাস 12-এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন করা আছে আমাদের প্লেলিস্টে, চ্যাপ্টার ওয়াইজ সমস্ত সলিউশন পেয়ে যাবে। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো, ফিরবো পরবর্তী ক্লাসে। ওকে, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।